তো আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প যার নাম বাংলার বাড়ি। এই বাংলার বাড়ি প্রকল্পে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 16 লক্ষ বেনিফিশিয়ারিকে ডিসেম্বর মাসের সেকেন্ড ফেজের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে। এই উপলক্ষে পিডাব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে বেশ কিছু কাজ করতে হচ্ছে। এই কাজগুলো কমপ্লিট হলে পরেই কিন্তু তারা যে টাকা সেটা কিন্তু ডিসেম্বরে পাবে। এবার বলে রাখি পিডাব্লিউএল এ যাদের নাম রয়েছে তাদেরকে কি কি করতে হবে সেটা নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। তো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিই বিস্তারিত প্রতিবেদন। আপনি যখন গ্রাম পঞ্চায়েতে যাবেন তখন অবশ্যই আপনি মোবাইল নাম্বার, আধার কার্ড, অ্যাকাউন্ট নাম্বার নিয়ে যাবেন, কারণ গ্রাম পঞ্চায়েতে এখন পিডাব্লিউএল যাদের নাম রয়েছে তাদের ইউডিআইএন অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হচ্ছে, অর্থাৎ আধার অথেন্টিকেশন করতে হচ্ছে। সেখানে এই সেলফ ডিক্লারেশন মডেলটি এখানে আপনার উপস্থিত হয়। এখানে কি কি থাকে সেটা হলো গিয়ে এইরকম ডিক্লারেশন একটা আসে যে আমি, অর্থাৎ আপনার নাম থাকবে, বাবার নাম থাকবে, গ্রামের নাম থাকবে, বর্তমানে একটি কাঁচা বাড়িতে থাকি। কারণ আপনি কাঁচা বাড়িতে থাকেন জন্য কিন্তু আপনাকে এই পাকা বাড়ি দেওয়ার জন্য নামটা এসেছে এবং আপনি এলিজিবল হয়েছেন। এখানে আরো ঘোষণা করতে হয় যে আপনার পরিবারের মাসিক আয় 15,000 টাকার বেশি নয়, কারণ এখানে একটা কন্ডিশন ছিল। আপনার বাড়ির আপনার যদি মাসিক আয় 15,000 টাকার নিচে হয় তাহলে পরে কিন্তু আপনি ঘর পাওয়ার যোগ্য, অর্থাৎ যতগুলো কন্ডিশন ছিল তার মধ্যে যে কোনো একটা যদি আপনার এলিজিবল হয়ে যেতেন তাহলে পরে কিন্তু আপনি ঘর পেতেন না। যেহেতু আপনার 15,000 টাকার নিচে ইনকাম, কাঁচা বাড়িতে থাকেন, তার জন্য কিন্তু আপনি ঘরের জন্য এলিজিবল হয়েছিলেন। তারপর কি বলেছে যে ব্যাংক অ্যাকাউন্ট এখানে ডিটেলস দেওয়া আছে, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড নাম্বার, এ সমস্ত দেওয়া আছে। আরো কি বলেছে এই ঘোষণাতে, যে আমি আপনারা ঘোষণা করছি যে এই আবেদন প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান মতো সত্য এবং কিছুই গোপন করা হয়নি। আমি যদি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক উন্নয়নের জন্য যোগ্য হই তবে আমি এই অর্থ শুধু মাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব। যদি আমি এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা যদি কোনো দেওয়া তথ্য ভুল প্রমাণিত হয়, আমি জানি যে আমাকে এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি এও জানি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আবাসন অনুদান পাওয়ার জন্য ঘুষ চাওয়া বা দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের ঘটনা ঘটলে আমি অবিলম্বে নিকটবর্তী পুলিশ স্টেশনে বা 112 ডায়াল করে অভিযোগ জানাবো। যখন আপনার অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন কিন্তু একটা ইউডিআইএন একটা নাম্বার জেনারেট হবে। আপনাকে বলে দিই, অনেকের কিন্তু এই আধার অথেন্টিকেশন করতে প্রবলেম হচ্ছে, কারণ যখন আপনার বাড়িতে চেকিং হয়েছিল, অর্থাৎ সুপার চেকিং বা গ্রাম পঞ্চায়েত বা ব্লক আধিকারিকরা যখন আপনার বাড়িতে ভেরিফিকেশনের জন্য গিয়েছিল তখন কিন্তু আপনি কিছু ডকুমেন্ট প্রোভাইড করেছিলেন এবং আপনার মোবাইল নাম্বার দিয়েছিলেন, যেই মোবাইল নাম্বার কিন্তু এমআইএস এ এন্ট্রি করা আছে। এবার আপনাকে বলে দিই, যখন আপনি গ্রাম পঞ্চায়েতে যাবেন তখন কিন্তু আপনার দুটা জিনিস থাকবে, সেটা হলো কি আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিংক আছে সেই মোবাইল নাম্বার, কারণ ওখানে একটা ওটিপি যাবে। আর আপনার বাড়িতে যখন ভেরিফিকেশন হয়েছিল তখন আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেখানেও একটা ওটিপি যাবে। যদি আপনার আধারে এবং এই ভেরিফিকেশনের সময় যে মোবাইল নাম্বার সেটা যদি সেম হয় তাহলে তো কোনো প্রবলেম নেই। যদি আপনার দুটা আলাদা আলাদা নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু দুটা আলাদা আলাদা মোবাইলে ওটিপি যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুটো ওটিপি দিয়েই ভেরিফিকেশন করতে হবে। এরকম দেখা গিয়েছে যে অনেক বেনিফিশিয়ারি আসছেন, দেখা যাচ্ছে তার মোবাইল নাম্বারটি আধার সাথে যেটা লিঙ্ক করা আছে সেখানে সে তার মোবাইল নাম্বার চেঞ্জ করেছে বা হারিয়ে গিয়েছে, সেরকম প্রবলেমের জন্য তার মোবাইলে কিন্তু কোনো ওটিপি যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আপনার আধার অথেন্টিকেশন হবে না এবং আপনি ইউডিআইএন রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পেতে প্রবলেম হবে। সেজন্য আপনাকে যেটা করতে হবে যে আপনি যদি মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে থাকে তাহলে পরে অবশ্যই আপনি আধার সেন্টারে গিয়ে আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করে নেবেন, কারণ আধার অথেন্টিকেশন ম্যান্ডেটরি, এটা কিন্তু করতে হবে, নাহলে পরে কিন্তু আপনি বাংলা বাড়ির টাকা পেতে আহ, সমস্যার সম্মুখীন হবেন। আর যে নাম্বারটি আপনি দিয়েছিলেন ভেরিফিকেশনের সময় সেই নাম্বারও কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা বলতে হয়, তারপরে কিন্তু আপনার এরকম ডিক্লারেশন জেনারেট হবে, নাহলে পরে কিন্তু ডিক্লারেশন জেনারেট হবে না। তো আপনার যদি কোনো রকম চেঞ্জেস হয় মোবাইল নাম্বার তাহলে অবশ্যই আপনি গ্রাম পঞ্চায়েতে কথা বলুন, অথবা বিডিও অফিসে যিনি দায়িত্বে আছেন, ব্লক ইনফরমেশন অফিসার হোক বা বিডিও হোক বা যিনি দায়িত্বে থাকবেন বাংলা বাড়ির, সাথে যোগাযোগ করে আপনার মোবাইল নাম্বারটি আপডেট করে তারপরে কিন্তু ইউডিআইএন কমপ্লিট করবেন। আপনি অবশ্যই গ্রাম পঞ্চায়েতে খোঁজ দিন, কারণ পুজোর ছুটি শেষ, পুজোর মধ্যেও অনেক জায়গায় কাজ হয়েছে, পুজোর ছুটি যেহেতু শেষ হয়ে গেছে এখন কিন্তু
পুরো দমে একদম এই ইউডিআইএন বা রেজিস্ট্রেশনের কাজ কিন্তু কমপ্লিট হবে। তো আপনি যদি জানেন যে আপনার নাম PWL এ রয়েছে বা আপনি এলিজিবল, তাহলে পরে অবশ্যই আপনি গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করুন। তাছাড়া ক্যাম্পও হচ্ছে, মাইকিং হচ্ছে, বা গ্রাম পঞ্চায়েত থেকেও ফোন করে আপনাকে ডেকে নিতে পারে যে আপনার আহ, আধার কার্ড, অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার নিয়ে গ্রাম পঞ্চায়েতে বা ক্যাম্পে যেতে হবে। কারণ এই প্রসেস গুলো কমপ্লিট হওয়ার পরেই কিন্তু গ্রাম পঞ্চায়েতে যারা এলিজিবল হবেন তাদেরকে ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, যারা সেকেন্ড ফেজ হিসেবে আসবে। কারণ আমরা জানি অলরেডি 12 লক্ষ বেনিফিশিয়ারিকে ফার্স্ট কিস্তি এবং সেকেন্ড কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে এবং ঘরও কমপ্লিট হয়ে গেছে। সেই কমপ্লিশনের কাজ এখন চলছে এবং পাশাপাশি ইউডিআইএন অর্থাৎ যারা নতুন করে পাবে তাদের কাছেও কিন্তু চলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বলে রাখি, যদি আপনাদের এই বিষয়ে আরো কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে রাখবো বন্ধুরা অবশ্যই।